ফার্স্ট অফ অল আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই। আপনাদের জন্য আমি এই জায়গাটা এখন বিলং করছি। আচ্ছা, এবার এই যে সাপোজ ধরো তুমি এই সাবজেক্টগুলো যখন নতুন পড়তে গেলে, ঠিক আছে, তো এই সাবজেক্টগুলো তুমি আগে কোনো সময় পড়োনি, একদম নতুন টপিক না। তো যখন তুমি কলেজে প্রথম প্রথম গেলে, তো আমরা অনেকেই অনেক চ্যালেঞ্জেস ফেস করি যে এই সাবজেক্টটা বুঝতে পারছি না, এই সাবজেক্টটা বুঝতে পারছি না। তোমার সাথেও কি এরকম কিছু হয়েছিল? বিশেষত সোশিওলজি নিয়ে। সোশিওলজিটা একদমই প্রায় আলাদা। সাইকোলজিটার থেকে কি সবার একটু কম বেশি ইন্টারেস্ট থাকে। ওকে, মানে সাপোজ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে আমাদের ইংলিশ ভার্সনের এক্সামটা হয়, তুমি 11-12 ইংলিশ ভার্সনে পড়তে, রাইট? আচ্ছা, তোমাদের কলেজে ক্লাসে স্টার্ট হওয়ার অ্যারাউন্ড কতদিন পর থেকে ওয়ার্ড ডিউটি স্টার্ট হয়েছে? অ্যারাউন্ড 3 months। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই সেশনটি তোমরা যারা যারা জেনপাস ইউজি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য খুবই একটা হেল্পফুল সেশন হতে চলেছে। আজকে আমাদের সঙ্গে রয়েছে সৃজিতা ভট্টাচার্য এবং ও 2023 সালের জেনপাস ইউজি পরীক্ষায় 954 র্যাঙ্ক করেছিল এবং এই মুহূর্তে ও সাগর দত্ত কলেজে বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করছে। আজকের এই সেশনে আমরা সৃজিতার সঙ্গে ডিসকাস করেছি যে ও কিভাবে জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন করেছিল, জেনপাস ইউজি পরীক্ষার প্রিপারেশনে ওর কী কী স্ট্র্যাটেজি ছিল, এছাড়াও যখন ও বিএসসি নার্সিংয়ে ভর্তি হয়েছে সেই বিএসসি নার্সিংয়ে ভর্তি হওয়ার পর ও কিভাবে পড়াশোনা করছে বা কলেজে কী কী পড়ানো হয় ইত্যাদি ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই সেশন থেকে তোমরা জানতে পারবে। তাহলে তোমরা যারা যারা জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো এবং জেনপাস ইউজি পরীক্ষার মাধ্যমে একটা ভালো গভর্নমেন্ট কলেজে বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের জন্য ভর্তি হতে চাইছো, আজকের এই সেশনটি শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখো এবং এখানে যে বিষয়গুলো ডিসকাস করা হয়েছে সেখান থেকে তোমাদের যে বিভিন্ন কোয়ারিগুলো সেগুলোর আনসার পাওয়ার চেষ্টা করো। হাই সৃজিতা, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই সেশনে তোমাকে ওয়েলকাম। আজকের এই সেশনে আমরা ডিসকাস করব যে তোমার জেনপাস ইউজি পরীক্ষা কেমন হয়েছিল। অফকোর্স সেটা খুবই ভালো হয়েছিল, তুমি খুবই ভালো একটা র্যাঙ্ক করেছো এবং এই মুহূর্তে তুমি একটা গভর্নমেন্ট কলেজে, খুবই ভালো একটা কলেজে পড়ছো। তো তোমার সেই কলেজে পড়ার এক্সপিরিয়েন্স ইত্যাদি ইচ অ্যান্ড এভরিথিং আমরা ডিসকাস করবো। কিন্তু সেশনটাতে আগে যাওয়ার আগে তুমি সবার প্রথমে বলো যে কেমন আছো। আমি খুব ভালো আছি স্যার। ফার্স্ট অফ অল আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই। আপনাদের জন্য আমি এই জায়গাটা এখন বিলং করছি। তো এটা আমার কাছে খুবই বড় একটা অপরচুনিটি, যেটা আপনারাও দিয়েছেন, আমার প্যারেন্টসরাও প্রোভাইড করেছে অ্যান্ড অল দ্য থিংস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতখানি ক্রেডিটস দেওয়ার জন্য। ঠিক আছে, কারণ আমাদের স্টুডেন্টরা যখন ভালো ভালো জায়গায় যায় সত্যি খুব ভালো লাগে। দেখো সৃজিতা, আজকের এই সেশনে তো আমরা অনেক কিছু ডিসকাস করব, কিন্তু এই ভিডিওটা যারা যারা দেখবে, তোমার ভাই বোনের অনেকে দেখবে, তোমার বন্ধু বান্ধবীরা দেখবে, তো তাদের জন্য তুমি যদি একবার নিজেকে ইন্ট্রোডিউস করে দাও সবার প্রথমে, খুব ভালো হয়। ওকে, সো আমি সৃজিতা ভট্টাচার্য। আমি এখন সাগর দত্ত হসপিটালে পড়ছি। আমার জেনপাস 2023 জেনপাস ইউজি 2023তে আমি 954 র্যাঙ্ক করেছিলাম। আমার স্কোর ছিল 53.58 অ্যান্ড এখন আমার ফার্স্ট সেম শেষ হয়েছে। ফার্স্ট সেম শেষ হয়েছে আর সেকেন্ড সেমটা স্টার্ট হয়েছে সবে। তাহলে তুমি এখন সাগর দত্ত কলেজে তুমি এখন সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তাই তো? আচ্ছা, ফার্স্ট সেমিস্টারের যে ক্লাসেস সেটা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এবার সাপোজ জেনপাস ইউজির জন্য প্রিপেয়ার করছে, ওরা এখন তো সাপোজ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং পড়ে নিচ্ছে, কিন্তু যখন ওরা কলেজে যাবে বিএসসি নার্সিং পড়তে, তখন ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে কি সাবজেক্ট ফার্স্ট ইয়ারে আমরা তো ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো নিয়ে খুবই সরবরাহ, কিন্তু ফার্স্ট সেমে গিয়ে সেই সাবজেক্টগুলো কিছুটা চেঞ্জ হয়ে যায়। যেমন তখন থাকে আমাদের সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি থাকে, অ্যাপ্লাইড সোশিওলজি থাকে। এছাড়া কমনের মধ্যে আমাদের অ্যাপ্লাইড অ্যানাটমি রয়েছে, অ্যাপ্লাইড ফিজিওলজি রয়েছে, আর একটা ইন্টারনাল সাবজেক্ট থাকে ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ। 5টা সাবজেক্ট থাকে পার সেমিস্টার, রাইট? হ্যাঁ। আচ্ছা, এবার এই যে সাপোজ ধরো তুমি এই সাবজেক্টগুলো যখন নতুন পড়তে গেলে, ঠিক আছে, তো এই সাবজেক্টগুলো তুমি আগে কোনো সময় পড়োনি, একদম নতুন টপিক। না। তো যখন তুমি কলেজে প্রথম গেলে, তো আমরা অনেকেই অনেক চ্যালেঞ্জেস ফেস করি যে এই সাবজেক্টটা বুঝতে পারছি না, এই সাবজেক্টটা বুঝতে পারছি না। তোমার সাথেও কি এরকম কিছু হয়েছিল? আর যদি হয়ে থাকে তাহলে সেটার সঙ্গে তুমি কিভাবে কোপ আপ করলে? আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম সেটা হচ্ছে বিশেষত সোশিওলজি নিয়ে। সোশিওলজিটা একদমই প্রায় আলাদা। সাইকোলজিটার থেকে কি সবার একটু কম বেশি ইন্টারেস্ট থাকে যে সাইকোলজি জিনিসটা কি, সেই ইন্টারেস্টেড নিয়ে না ওটা পড়াটা অনেকখানি এগিয়ে যায়। বা যখন স্যারেরা লেকচার শোনান, ক্লাসে বলেন, সেখানে একটা ইন্টারেস্ট থাকে, সেখানে শুনতে শুনতে অনেকটা পড়া হয়ে যায়। কিন্তু এই সোশিওলজি ব্যাপারটা অন্তত আমার প্রথম দিকে খুবই কষ্টকর মনে হতো। দেন ধীরে ধীরে স্যারেরা হেল্প করেছেন, সেভাবে ধীরে ধীরে হয়ে
হয়ে গেছে। আর ইংলিশটা তো কমনলি হয়েই যায়। আর ফিজিওলজি আর অ্যানাটমিটা একটু ডিফিকাল্ট, প্রচন্ডই ডিফিকাল্ট লেগেছিল। নিউ নিউ টার্মস আমাদের সাথে পরিচয় হয়েছিল, সেগুলো একটু কঠিনই। বাট ফিজিওলজিটা আমার মনে হয় ক্লাস 11-12 সাথে অনেকটাই মিল আছে, যেটা হয়ে গেছে, খুব চাপের বিষয় নয়। আচ্ছা, তো এখানে তুমি একটা কথা বললে যে অনেক নতুন নতুন টার্মস শিখেছো তুমি গিয়ে, বা এমন অ্যানাটমি যখন পড়তে গেছো অনেক নতুন নতুন টার্মস সম্পর্কে জানতে পেরেছো যেগুলো আগে খুব একটা জানা ছিল না। হ্যাঁ, অফকোর্স যখন আমরা কিছু পড়তে যাচ্ছি তখন তো আমরা অনেক নতুন কিছু শিখবই। এবার এখানে একটা জিনিস আমি তোমার থেকে জানতে চাই যে সাপোজ ধরো তোমাদের কলেজে যে পড়ানো হয় সেখানে পুরো স্টাডির যে আমাদের মিডিয়ামটা, সেটা কি বেঙ্গলি মিডিয়াম থাকে না ইংলিশ মিডিয়াম থাকে? ইংলিশ মিডিয়াম। মানে ইংলিশ মিডিয়াম থাকে ইন দ্য সেন্স তুমি কি বলতে চাচ্ছ যে টার্মস গুলো ইংলিশে পড়ানো হয় নাকি প্রফেসররা পুরো লেকচারটাও ইংলিশে ডেলিভার করে? টার্মস গুলো ইংলিশে হয়, এবার সেটা প্রফেসর টু প্রফেসর কিছুটা ভ্যারি করে। কিছু ম্যাম স্যার খুবই কমফোর্টেবল, তারা পুরো বাংলাতেই বুঝিয়ে দেয়, বাংলাতেই বলে। আর কিছু কিছু সময় কিছু কিছু স্যার ম্যাডাম তারা ইংলিশেও বলতে থাকে। আচ্ছা, মানে তোমার সাপোজ ধরো যে রাইটিং মিডিয়াম দ্যাট ইজ ফুললি ইংলিশ, বাট তোমার ফুললি ইংলিশ স্যারেরা বা ম্যামরা যারা মানে লেকচারগুলো ডেলিভার করছে সেটা কেউ কেউ ইংলিশেও ডেলিভার করে, কেউ কেউ মিক্স ডেলিভার করে, আর কেউ বাংলা। মানে যারা বাংলায় ডেলিভার করছে তারা অফকোর্স মিক্স ডেলিভার করছে, যে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আচ্ছা, তো এখানে একটা কথা বলো যে তুমি যে ক্লাস 11-12 পরীক্ষা দিয়েছিলে, তো তুমি কি বেঙ্গলি মিডিয়াম থেকে ছিলে নাকি ইংলিশ মিডিয়াম থেকে? আমি ইংলিশ মিডিয়াম থেকে। ইংলিশ মিডিয়াম থেকে ছিলে। আচ্ছা, তুমি ইংলিশ মিডিয়াম থেকে ছিলে, তাহলে তো তোমার ইংলিশের যে একটা ট্রানজিশন হয় বেঙ্গলি মিডিয়ামতে সেটা নিয়ে কোনো প্রবলেম হয়নি, তাই তো? না, আমি ইংলিশ মিডিয়াম বলতে এখানে বলাটা ভালো, আমি অ্যাকচুয়ালি স্কুলটা আমার বেঙ্গলি মিডিয়াম, কিন্তু আমি ইংলিশ ভার্সন 11-12 পড়েছি। ইন দ্য সেন্স সেই সেন্সে আমি ইংলিশ মিডিয়ামে পড়লাম। ওকে, মানে ক্লাস 1 to 10 আমার বেঙ্গলি ছিল। ওকে, মানে তোমার কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল নাকি অন্য কোনো বোর্ড ছিল? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওকে, মানে সাপোজ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে আমাদের ইংলিশ ভার্সনের এক্সামটা হয়, তুমি 11-12 ইংলিশ ভার্সনে পড়তে, রাইট? আচ্ছা, যেমন এক্সাম্পল বলছি, আমি ক্লাস 11-12 আমাদের জলপাইগুড়িতে জলপাইগুড়ি জিলা স্কুল আছে সেখানে পড়তাম। তো সেখানেও আমাদের দুটো ভার্সন থাকতো, বেঙ্গলি ভার্সন অ্যান্ড ইংলিশ ভার্সন। তো তোমার স্কুলটা সেরকম বেঙ্গলি মিডিয়ামই ছিল, যেমন আমাদের জলপাইগুড়ি জিলা মিডিয়াম স্কুল, বাট সেখানে তুমি ইংলিশ ভার্সনে পড়তে। এবার তাহলে একটা কথা বলো যে তুমি ক্লাস 10 অবধি তো সমস্ত কিছু বাংলায় পড়েছো, বাংলায় উত্তর লিখেছো। এবার 11-12 যে তুমি যে ইংলিশে পড়াশোনাটা করলে সেটা কি কোথাও না কোথাও কি তোমার কলেজে হেল্প করেছে? একদম, সেটা খুবই ভালো, কারণ আমাদের যে ক্লাসমেটস রয়েছে তারা যারা একদমই বেঙ্গলি ভার্সন নিয়ে পড়েছিল তাদের মধ্যে অনেকের প্রচন্ডই কষ্ট হয়েছে এই ইংলিশটার সাথে সামঞ্জস্য করে নিতে, প্রচন্ড কষ্ট হয়েছিল। তো সেই দিক থেকে আমি অনেকটাই হেল্পফুল, মানে অনেকটাই আমার সরবরাহ হয়েছে। তাহলে আমরা কি স্টুডেন্টদেরকে এটা সাজেস্ট করতে পারি যে যখন ওরা জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপেয়ার করছে, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট অ্যাটলিস্ট ওরা টার্মসগুলো ইংলিশে শিখতে থাকুক? হ্যাঁ, একদম এটাই। টার্মগুলো আর সামান্য কিছু সেন্টেন্স আমরা এক্সপ্রেস করছি যেগুলো, সেগুলো সামান্য সামান্য ইংলিশে বলা যেতে পারে, সেরকম ইংলিশে প্র্যাকটিস করাটা উচিত। যখন আমরা ইংলিশটা দেখছি, মানে আমি কেন বলছি, কারণ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের ইংলিশ নিয়ে একটা ভয় থাকে। ওকে, তো এবার ইংলিশটা সেটা খুব যে কঠিন কিছু ইংলিশ বলা হচ্ছে সেটা তো নয়, বেসিক ইংলিশ, তাই না? না, বেসিক ইংলিশ। হ্যাঁ, সেটাই। তাহলে আমাদের এটা আমরা সাজেস্ট করতে পারি যে ওয়েন ইউ আর স্টাডিং ফর সামথিং, বা তুমি যখন একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছো, বেঙ্গলি থেকে আমি যদি ইংলিশটাকে একটু বেশি প্রেফার করি, দ্যাট উইল বি হেল্পফুল ফর মি। ইয়েস, একদম। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবার এটা তো আমরা বুঝলাম যে তোমার ফার্স্ট ইয়ারে কি কি সাবজেক্ট ছিল, বা সাপোজ কি কি পড়েছো, মানে ফার্স্ট ইয়ারে তুমি এখনো আছো, তুমি সেকেন্ড সেমিস্টারে আছো, রাইট? এবার এখানে একটা জিনিস বলো যে আমাদের যখন বিএসসি নার্সিং আমরা পড়তে চাই, বা আমরা নার্সিংয়ে যখন এএনএম জিএনএমও পড়তে চাই, তখন আমাদের একটা যে হসপিটালে ওয়ার্ড ডিউটি করতে হয়। তো তোমাদের ওয়ার্ড ডিউটি কি ফার্স্ট ইয়ার থেকে স্টার্ট হয়ে গেছে নাকি পরে স্টার্ট হবে? হ্যাঁ, ফার্স্ট সেম থেকে স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট সেম থেকে স্টার্ট হয়ে গেছে। তোমাদের কলেজে ক্লাসে স্টার্ট হওয়ার অ্যারাউন্ড কতদিন পর থেকে ওয়ার্ড ডিউটি স্টার্ট হয়েছে? অ্যারাউন্ড 3 months স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এবার এখানে একটা কথা বলো যে আমরা যখন হসপিটালে যাই আমরা দেখি নার্সদের উপর প্রচুর রেসপন্সিবিলিটিস থাকে, কিন্তু স্বাভাবিকভাবে তোমরা যখন ফার্স্ট ইয়ারে যাচ্ছ, অফকোর্স একজন প্রফেশনাল নার্স যেটা করছে সেটা তোমরা করতে পারবে না। তাহলে তোমাদের ফার্স্ট ইয়ারে যে এই ওয়ার্ড ডিউটিগুলো করতে হয়, সেখানে তোমাদের কি কাজ করতে হয় বা সেখানে তোমাদের কি শেখানো হয়, এগুলো যদি একটু এক্সপ্লেন করো। ফার্স্ট অফ অল আমাদের তো এটা শেখানো হয় যে একটা পেশেন্টের সাথে তুমি কিভাবে কমিউনিকেট করবে,
তাকে কিভাবে কমফোর্টেবল একটা অ্যাটমসফিয়ার দেবে, তার সাথে কি তার প্রবলেমস গুলো কিভাবে জানবে, তার কি প্রবলেমস হচ্ছে, তার হিস্ট্রি টেকিংস, তার রিলেটিভের সাথে কমিউনিকেশন, এগুলো খুব ভালো করে শেখানো হয়। আর এটাই আমরা ওয়ার্ডে গিয়ে ফার্স্ট অফ অল। দেন আমাদের কিছু প্রসিডিওর শেখানো হয়েছে, সেগুলো আমরা করতে হয়। যেমন আমরা বেড মেকিং করি পেশেন্টদের, দেন ভাইটাল সাইন্স নিই, মানে বিপি থাকে, পালস চেকিং থাকে, অ্যান্ড রেসপিরেশন আর টেম্পারেচার, এগুলো আমাদের চেক করতে হয় ফার্স্টে ওয়ার্ডে গিয়ে। পেশেন্টকে তার সাথে সে তার সকালে সে কিরম ফিল করছে, এসব ব্যাপার, সে রাতে ঠিকঠাক ঘুমিয়েছে কিনা, খেয়েছে কিনা, সকালে কি খেয়েছে, তার বাউল পাস, এগুলো সবকিছু নিয়ে জিজ্ঞাসা করা হয়। তারপরে ভাইটাল সাইন্স চেক করা হয়, দেন অ্যাটমসফিয়ার, পেশেন্ট, বেড এইসব ক্লিন আছে কিনা এগুলো দেখা হয়, রিপোর্ট করা হয় স্টাফ নার্সদের কাছে। এটাই আমাদের ডিউটি। আর দেন তারপরে তো থাকে রিটার্ন ডেমনস্ট্রেশন, এইসব, এগুলো করতে করতে ওয়ার্ডটা কেটে যায়। আচ্ছা, তোমাদের যে এই ডিউটির টাইমটা থাকে সেটা সাপোজ ধরো তোমাদেরকে ক্লাসের পাশাপাশি অ্যাডজাস্ট করতে হয়, তো তোমাদের ক্লাসের কতখানি থাকে আর ডিউটির টাইমিং কতখানি থাকে? আর আরো একটা জিনিস এখানে আমি জানতে চাই যে তোমাদের সাপোজ ধরো এমন কি হয় যে যেদিন ক্লাস থাকছে সেদিন ডিউটি থাকছে না, বা যেদিন ডিউটি থাকছে সেদিন ক্লাস থাকছে না, এমন নাকি প্রত্যেক দিনই ক্লাসও থাকে ডিউটিও থাকে? প্রত্যেকদিন ক্লাস থাকে, ডিউটি থাকে। সকাল 8টায় আমরা কলেজ যাই, 8টা থেকে ডিউটি আবার শুরু হয়। ফার্স্টের মধ্যে আমরা 11টা অবধি ডিউটি করেছি, তারপর থেকে ক্লাস শুরু হয়, তারপর লাঞ্চ ব্রেক আছে, দেন আবার ক্লাস হয়, তারপর আমরা বাড়ি চলে আসি। আর এবার সেকেন্ড সেম থেকে আমাদের এই ডিউটি আওয়ার্সটা 12টা অবধি হয়েছে। আচ্ছা, মানে 8 AM to 12 PM। ফার্স্ট সেমিস্টারে তোমাদের ডিউটি আওয়ার্স ছিল 3 ঘন্টা, সকাল 8টা থেকে 11টা, 11টা, রাইট? এবার কলেজে যখন সাপোজ ধরো একটা সাবজেক্টের ক্লাস হচ্ছে, তো এক একটা লেকচার কতক্ষণ সময় ধরে হয়? আমাদের নার্সিং ফাউন্ডেশন এইসব 1 ঘন্টা হয়, আর ফিজিওলজি আমাদের 2 ঘন্টা হতো, অ্যানাটমি স্যাটারডে 2 ঘন্টা হতো, আর বাদ বাকি দিন 1 ঘন্টা হতো। আচ্ছা, তো এবার এই যে 2 ঘন্টা করে ক্লাসটা, এখানে আমি একটা জিনিস জানতে চাই যে যখন স্কুলে পড়তে, স্কুলে তো একটা পিরিয়ড ম্যাক্সিমাম 45 মিনিটসের হতো, সেখান থেকে এখানে 120 মিনিটস, তো এই যে শিফটটা, এই শিফটটাতে নিজেকে কি করে হ্যাবিচুয়েট করলে, বা সেখানে কি শুরুতে প্রবলেম হচ্ছে? প্রথম তো খুব অসুবিধা হতো। তো স্যাররা হয়তো বুঝতে পারতেন, তো স্যাররা ব্রেক দিতেন মাঝে। এবার ফার্স্টের দিকে আমাদের তো একদম ইন্ট্রোডাক্টরি ক্লাসগুলো হতো, সেক্ষেত্রে একদম টানা 2 ঘন্টা হতো না, 1.5 ঘন্টা এরকম টাইমে শেষ হয়ে যেত। আর তারপরে স্যাররা যখন লেন্দি ক্লাসগুলো শুরু হয়, একটু বেশি ভাইটাল টপিকস শুরু হয়, তখন স্যাররা মাঝে মাঝে ব্রেক দিতেন। আর কিছুভাবে আমাদের কন্টিনিউ করতে হতো, সবারই তো একটা চাপ থাকে, এটাও একটা চাপেরই বিষয়। আচ্ছা, এখানে দেখো যা বুঝতে পারলাম যে তোমার রেগুলার সাপোজ ধরো ডিউটির প্রেশারও থাকতো এন্ড রেগুলার তোমার ক্লাসের প্রেশারও থাকতো, তো ওভারঅল মিলে তোমার, আমি যদি জানতে চাই যে বিএসসি নার্সিং যখন তুমি পড়ছো, তো ওভারঅল কিরকম আমাদের কলেজের প্রেশার থাকে এন্ড সেটা তোমরা কিভাবে হ্যান্ডেল করো? ফার্স্ট অফ অল, বিএসসি নার্সিং হলো একটা প্রফেশনাল কোর্স। তো প্রফেশনাল কোর্স হিসেবে যেহেতু এটা ট্রেনিং পিরিয়ড, তো এই ট্রেনিং পিরিয়ডটা অবশ্যই এর মধ্যে আমার একটা হার্ড ওয়ার্ক থাকবে, কিছু ডেডিকেশন থাকবে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, সেগুলো অবশ্যই খুব প্রেশার ক্রিয়েট করবে। তো তো প্রথম থেকে এটা ভেবে এখানে জয়েন করতে হবে যে আই ক্যান হ্যান্ডেল দ্যাট, আমি সব কিছু ম্যানেজমেন্ট করতে পারবো। মেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই সবকিছু করবো জেনেই আমার মনে হয় বিএসসি নার্সিং এ ঢোকাটা উচিত। যেরকম চাপ থাকবে সেরকম ভালো লাগাও থাকবে, তো সব মিলিয়েই। আচ্ছা, তুমি এখানে বললে যে যেরকম চাপ থাকবে সেরকম কিছু ভালো লাগাও থাকবে, তো তোমার সাপোজ ধরো একটা সেমিস্টার তো কলেজে হয়ে গেল, তো এমন কোনো মেমোরেবল মোমেন্ট রয়েছে যেটা কিনা তুমি সেখানে মনে হয়েছে না আমি বিএসসি নার্সিং জয়েন করে খুব ভালো করেছি? এরকম অনেক হয়েছে, মানে এই যে বললাম যে চাপ থাকে, তার মধ্যে ভালো লাগাও থাকে। কারণ আমি যখন ফার্স্ট ওয়ার্ড ডিউটি জয়েন করেছি, শীতকাল, প্রচন্ড কষ্ট হতো উঠে কলেজ যেতে, মনে হতো আজকে আমি যাব না, এরকম অনেকবার মনে হয়েছে। কিন্তু ওয়ার্ড ডিউটি জয়েন করার পর কি হয়েছে, কিছু কিছু পেশেন্ট থাকে, আমাদের বেড অ্যালটমেন্ট করা হয়, আমার নামে কোনো বেড নাম্বার থাকলো তাকে আমি গিয়ে প্রত্যেকদিন দেখলাম, এরকম একটা বিষয় আছে। তো আমার মনে আছে আমার একজন পেশেন্ট ছিল, সে ছোট, ক্লাস 7-এ পড়ে। তো তার গার্জেন থেকে শুরু করে সে এমন ভাবে, মানে আমি হসপিটালে ঢুকলেই, রুমে ঢুকলেই লাইক
মা দিদি চলে এসছে, ওই দিদিটা চলে এসছে আমার ভাইটালস নেবে এবারে। ওই ইগারলি সবকিছু হাত বাড়িয়ে দিচ্ছে পালস দেখার জন্য, ও এক্সাইটেড। তো যখন যাবো না মনে করছি, তারপরে যখন ওর মুখটা মনে পড়ছে না, তখন মনে হচ্ছে না যাই, অ্যাটলিস্ট ও তো হসপিটালে আছে, একটা বোরিং লাইফে রয়েছে এই মুহূর্তে, ওকে একটা কমফর্ট দিতে পারবো। তো ওইগুলো হচ্ছে একটা টান যেটা নিয়ে যাচ্ছে, এখানেই ভালো লাগা। ওকে, বাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, এবার এখানে একটা কথা বলো, যে যারা সাপোজ ধরো বিএসসি নার্সিং পড়ে, তো তাদের ম্যাক্সিমাম জনই হোস্টেলে থাকে, রাইট? তো তুমি কি হোস্টেলে থাকো? না, আমি বাড়িতে থাকি। আচ্ছা, তার মানে হোস্টেলে থাকাটা কি কম্পালসারি নাকি কম্পালসারি নয়? এটা না কলেজ টু কলেজ ভ্যারি করে। আমাদের কলেজে এরকম হোস্টেলের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তো সেজন্য সেখানে হোস্টেলরা থাকে না, বাইরে সবাই পিজিতে বা মেসের ফ্ল্যাটে এইসব জায়গায় থাকে। তো যেসব কলেজে রয়েছে সেসব কলেজে নিশ্চয়ই থাকে। ওকে ওকে, আচ্ছা, মানে তোমাদের যে সাগর দত্ত কলেজ, সেখানে এই মুহূর্তে নার্সিং এর জন্য হোস্টেল অ্যাভেলেবেল নেই? না না। যারা থাকছে, মানে যাদের বাড়ি সাপোজ ধরো কলকাতায়, তারা বাড়িতেই থাকছে, আর যাদের বাড়ি বাইরে তাদেরকে তাহলে সেক্ষেত্রে পিজি বা মেসে থাকতে হচ্ছে, রাইট? একদম। আচ্ছা, এবার দেখো, যেটা তুমি বললে যে আমাদের বিএসসি নার্সিং সেটা একটা প্রফেশনাল কোর্স, সেরকমই সাপোজ ধরো আমরা ইঞ্জিনিয়ারিং দেখি, এমবিবিএস দেখি, ইত্যাদি সমস্ত কিছু একটা প্রফেশনাল কোর্স। অ্যান্ড প্রফেশনাল কোর্সে আমরা নিজেরা কতখানি পড়ছি সেটা তো আছে, তার সাথে সাথে আমাদের আমাদের সিনিয়রসদেরও অনেকটা ভূমিকা থাকে। তো এই মুহূর্তে তুমি যখন পড়ছো, তুমি সিনিয়রসদের থেকে কি কি গাইডেন্স পাচ্ছ, বা সেগুলো তোমাকে কিভাবে হেল্প করে? সিনিয়রদের থেকে মেনলি যে গাইডেন্স পাওয়া সেটা হচ্ছে ওয়ার্ডে, বিশেষ করে আমাদের সিনিয়ররা আমাদের গাইড করে থাকে, প্রচন্ডই হেল্প করে। কারণ ফার্স্ট দিন যেদিন ওয়ার্ডে গেছিলাম সেদিন তো সবই আননোন আমার কাছে। সে সময় ম্যাম ছিলেন না প্রথম দিকে, আমাদের জাস্ট ইন্ট্রোডাকশন করিয়ে চলে গেছিলেন। তো সেই সময় সিনিয়ররা পুরোটাই হেল্প করেছেন। এছাড়া রিটার্ন ডেমনস্ট্রেশন থাকে কিছু, সেই ক্ষেত্রেও দিদিরা প্রচন্ড হেল্প করে। আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, এবার এখানে সাপোজ ধরো আমরা মোটামুটি তোমার কলেজের বিষয়ে তো জানলাম, এবার একটু আমরা জেনপাস ইউজি রিলেটেড কথা বলি, ঠিক আছে? এবার তুমি তো 2023 সালে জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছিলে, অ্যান্ড তুমি সত্যিই একটা ভালো র্যাঙ্ক করেছো, তার জন্য অনেক অনেক কংগ্রেচুলেশন। অ্যান্ড এখন তুমি একটা ভালো কলেজে রয়েছো, তার জন্য কংগ্রেচুলেশন। আর আমি এক্সপেক্ট করবো যে তুমি ফিউচারে অনেক ভালো কিছু করবে। এবার এই জেনপাস ইউজি পরীক্ষা তুমি দিলে, তুমি 2023-এ পরীক্ষা দিয়েছো, তো তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে কোন বছর ছিল? সেটা কি 2023-এই ছিল? হ্যাঁ, 2023। তার মানে তুমি ক্লাস 12 এর পড়াশোনার সাথে সাথেই জেনপাস ইউজির প্রিপারেশন করেছিলে, রাইট? এবার এখানে একটা জিনিস ব্যাপার, যে যারা আমাদের 11-12 থাকে, অনেকে যেরকম সাপোজ করো প্রপারলি কোনো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই কি দেখা যায়, অ্যাটলিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আমি এটা অবজার্ভ করেছি, ম্যাক্সিমাম স্টুডেন্টই কোনো সাপোজ করো কম্পিটিটিভ এক্সামের জন্য সেইভাবে আলাদা করে প্রিপেয়ার করে না, যে সবার টার্গেট থাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো তুমি কি ক্লাস 12-এ যখন পড়তে, তখন থেকে কি শুরু থেকে জেনপাস ইউজির প্রিপারেশন স্টার্ট করেছিলে, নাকি 12-এর পর স্টার্ট করেছিলে? প্রথম থেকে তো একদমই করিনি, যতদূর আমার মনে আছে। আমি প্রথমে জেনপাস ইউজি বিষয়টা জানতামই না, একেবারেই জানতাম না। আমি ক্লাস 12-এ ফর্ম ফিল আপের আগে আগে টাইমটা আমি জানতে পেরেছিলাম। তো তারপর থেকে প্রিপারেশনটা মেনলি নেওয়া শুরু করেছিলাম। আর এইচএসের যে টাইমটা ছিল, ওই টাইমটা এইচএসের উপরে ফোকাস রাখতে হয়েছিল। অ্যান্ড তারপর যে টাইমটা পেয়েছিলাম এইচএস হয়ে যাওয়ার পরে, সেই টাইমটাতে মেনলি আমি জেনপাসের প্রিপারেশন করেছি। আচ্ছা, মানে তোমাদের যতদূর আমার মনে পড়ছে যে 2023-এ বোধহয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের লাস্টে শেষ হয়েছিল, অ্যান্ড তোমাদের জেনপাস ইউজি পরীক্ষা ছিল ওই জুন মাসের 10 কি 11 তারিখ। তার মানে মাঝখানে তুমি যে ওই 2 মাস মতো টাইমটা পেয়েছিলে, সেই টাইমে প্রিপারেশন করেছো নাকি? আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলো, যে সাপোজ ধরো ক্লাস 11-12-এ আমরা মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো সবাই পড়ি, ঠিক আছে? কিন্তু আমাদের ইংলিশ আর লজিক্যাল রিজনিং, ইংলিশ তো পড়ি, কিন্তু যেটা জেনপাস ইউজিতে থাকে আর যেটা 11-12-এ থাকে সেটা তো একদম ডিফারেন্ট। তো এবার এই ইংলিশ সাবজেক্টটা আর লজিক্যাল রিজনিং সেটা কমপ্লিটলি নিউ, ন্যাচারালি 11-12-এ কেউ কোথাও পড়ে না তার আগে। তো এই দুটো সাবজেক্ট তুমি ওই 2 মাসেই তৈরি করেছো? ফার্স্ট অফ অল এখানে বলে রাখাটা ভালো যে আমার স্ট্রং সাবজেক্ট ছিল বায়োলজি, আর ফিজিক্সটা আমার সব থেকে উইক এরম টাইপের বলা যেতেই পারে। তো আমি ওর জন্য চেয়েছিলাম যে আমি প্রথমে ভেবেছিলাম যে কিভাবে আমি এই গভর্নমেন্ট কলেজটাকে ক্র্যাক করব। তো সেই হিসেবে আমি একটা চার্ট বানাই বলতে পারেন। তো আমি ওর জন্য প্রথমে লজিক্যাল রিজনিংটা দেখেছিলাম। লজিক্যাল রিজনিং এ যেহেতু একদম 20 আউট অফ 20 আমি তুলতে পারি,
তো লজিক্যাল রিজনিং ফার্স্ট রেখেছিলাম, দেন ইংলিশটা রেখেছিলাম, দেন বায়োলজি, দেন কেমিস্ট্রি এন্ড দেন ফিজিক্স। তো এইভাবে আমি প্রিপারেশনটা চালিয়েছিলাম। তো তুমি মোটামুটি একটা মানে নিজের টার্গেট অনুযায়ী সাজিয়ে নিয়েছিলে যে আমার এই সাবজেক্ট স্ট্রং আছে, এই সাবজেক্টগুলো স্কোরিং, তো সেই হিসেবে তুমি সেটার প্রিপারেশন করেছো, রাইট? এবার এখানে একটা কথা বলো যে সাপোজ ধরো লজিক্যাল রিজনিং তুমি যেটা বললে যে 20 আউট অফ 20 স্কোর করা পসিবল, এন্ড সেটা আমিও এগ্রি করছি পসিবল। তো লজিক্যাল রিজনিং পড়ার জন্য তোমার স্ট্র্যাটেজি কি ছিল, যে তুমি কিভাবে সেটা পড়তে বা কিভাবে প্র্যাকটিস করতে? হ্যাঁ, এখানে উঠে আসে আপনার নাম স্যার, কারণ আমার লজিক্যাল রিজনিং জিনিসটা প্রচন্ড ভয় লাগতো। মানে ভয় বলতে অত্যন্ত ভয়। আমি প্রথমে অনেক স্কলারশিপের যে এক্সাম গুলো হয় সেখানে বসেছি, তো সেখানেও এই লজিক্যাল রিজনিং থাকে, তো সেখান থেকে আমার ভয়টা একটা ক্রিয়েট হয়েছিল। তো আমি যখন দেখলাম যে এইখানে আমার 20 আউট অফ 20 আমি পারবো চেষ্টা করলে, তো তাই আমি ইউটিউব নিয়ে বসে পড়ি। আর সেখানে আপনার প্রথম আমি ভিডিও দেখি, আর মনে আছে আমার 5টা না 6টা ভিডিও আপনার প্লেলিস্টে ছিল, আমি ওখান থেকে স্টার্ট করি। 2022 সালের যে 5টা কি 6টা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখেছি, যেটা আমি ছোট বোর্ডটা দেখেছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, তো সেখান থেকে দেখাটা শুরু করি, প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি, খাতা পেন নিয়ে বসে বসে, যে না আমি জানবোই যে এটা কিভাবে তাড়াতাড়ি আমি ক্যাচ করতে পারি, যে এটা কিভাবে সলভ করা যায়। তো ওখান থেকে করতে করতে কিছু বইয়ের রেফারেন্স নিয়েছিলাম, সেগুলো দিনে প্র্যাকটিস 20টা করে দিনে আমি লজিক্যাল রিজনিং প্র্যাকটিস করতাম। আর দেন তারপরে আপনার লাইভ ভিডিও গুলো আসতো, তো সেখান থেকে যত জেনপাস ইউজির কাছে আসছিল তত ওই লেন্দি লাইভ গুলো হচ্ছিল। তো আমার মনে আছে আমার লাস্ট লাইভ আপনার যেটা হয়েছিল একদম আগের দিন কি তার আগের দিন এরকম একটা টাইমে দুপুরবেলা, তো সেখানে যখন আমি ফাইনালি আপনার ভিডিওতে সব কোশ্চেন আনসারিং গুলো করছিলাম, তখন আমার কনফিডেন্স এসেছিল যে না আমি সবগুলো প্রায় পাচ্ছি। আচ্ছা, তো এখানে সাপোজ করো তার মানে তুমি লজিক্যাল রিজনিং নিয়ে একটা নিজের ভিতর কনফিডেন্স বিল্ড করে ফেলেছিলে। তো এবার আমরা পরীক্ষায় তো আর আমাদের আলাদা করে মার্কস দেখা থাকে না যে কোন সাবজেক্টে কত পেলাম, কিন্তু তোমার মতে তুমি জেনপাস ইউজিতে লজিক্যাল রিজনিং কত স্কোর করেছো? 20 আউট অফ 20। একদম কনফার্ম নাকি? হ্যাঁ, তো আমি একদম এক্সাম হলেই আমি ওটা কনফার্ম করেছি যে আমার ওটা একদম কারেক্ট। দেন তো আনসার কি ফাইনাল আনসার কি মিলিয়েছিলাম। আচ্ছা, ভেরি গুড। ওটা তার মানে তুমি 2 মাসের মধ্যে শিখে 20 আউট অফ 20 স্কোর করেছো, দ্যাট ইজ ভেরি গুড। একদম। আচ্ছা, এবার এখানে একটা কথা বলো যে সাপোজ ধরো যখন আমরা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন করি, তো তখন আমাদের সাপোজ ধরো এমনি নর্মাল টাইমে তো বিভিন্ন হবিস থাকে বা আমাদের কিছু ভালো লাগার কাজকর্ম থাকে, সেগুলো অনেক সময় সাপোজ ধরো আমরা বাদ চলে যায় বা সেগুলো আমরা কন্টিনিউ করতে পারি না। তো তোমার কি কিছু হবিস ছিল যেগুলো তোমার করতে ভালো লাগতো, তো সেগুলো কি সাপোজ ধরো কোনোভাবে হ্যাম্পার হয়েছে বা সেগুলো তুমি কি কন্টিনিউ করছো, এগুলো যদি একটু বলো। হবিস তো সবার লাইফেই থাকে, আমার লাইফে হবিসের পরিমাণটা একটু বেশি। আমি নাচ করতাম, গান করি, এখনো ড্রয়িংও করি, 6 ইয়ার দেবো ড্রয়িং এ। তো এগুলো একটু প্রথম দিকে একদম প্রথম যখন কলেজ স্টার্ট হয় তখন তো ক্লাসেস কামাই হতো, তো তারপরে আমার গান বা আঁকার স্যারেরাও অনেক হেল্প করেছেন, আর তারপরে টাইম ম্যানেজমেন্ট করাটা শিখেছি ধীরে ধীরে, তো সেখান থেকে টাইম ম্যানেজমেন্ট করে হয়ে যায়। আচ্ছা, তো তুমি বেসিক্যালি ডান্সও করতে, তুমি গানও করতে, ড্রয়িংও করতে, তার মধ্যে থেকে এখন কোনটা? ডান্স করতাম, হ্যাঁ ডান্স করতাম, আর গান আর আঁকা এখনো চলছে। আচ্ছা, তো ফিউচারে কি ডান্সটা আবার কন্টিনিউ করার ইচ্ছে আছে? ডান্সটা সেরকম ভাবে ভেবে রাখিনি, বাট কখনো যদি ডান্স শেখানোর ইচ্ছা হয় তাহলে হয়তো করব। আচ্ছা, তো এই যে বিভিন্ন হবিস গুলো, সেগুলো নিয়ে যদি তোমার কোনো অ্যাচিভমেন্ট থাকে বা কিছু শেয়ার করার থাকে, সেটা তুমি বলো। অ্যাচিভমেন্ট আমি যখন অনেক ছোট ছিলাম, তো আমি সবার অনেক ছোট মানে আমার মা বলেন যে আমার তখন 2.5 বছর বয়স, তখন থেকে আমি ডান্সে ভর্তি হয়েছি। মানে আমার ডান্সের টিচার নাকি আমাকে দেখে ভয় পেতেন, যে বলতেন যে এই এত ছোট বয়সে হাত পা নাড়াবে কি করে। তো সেই বয়স থেকে আমি ডান্স শিখছি, কত্থক শিখেছি, ভরতনাট্যম শিখেছি। তো সেখান থেকে শিখতে শিখতে বড় হওয়ার এক সময় হিন্দিটা শিখতাম, মানে যে কন্টেম্পোরারি ডান্স, তো সেটা বেশি দিন হয়নি, কারণ আমার ক্লাসিক্যালটাই মেন বেস্ট ছিল। সেখানে অনেক রিয়েলিটি শোতেও গেছি, সেখানে 3rd রাউন্ড এরকম রাউন্ডে গেছি। তো একটা সময় আমার এসেছিল অনেক বড় অপরচুনিটি
সেখান থেকে আমার কিছু ফিনান্সিয়াল প্রবলেম ছিল, মা বাবা হয়তো সেই টাইমে তৈরি ছিলেন না, তো সেটা একদমই ছোটবেলার কথা, তো তখন আমি আর যেতে পারিনি। তাছাড়া তারপরে ওই ঘটনাটা বাদ দিয়ে আমি অনেক জায়গায় কম্পিটিশন করেছি, সেখানে অনেক প্রাইজ আছে আর কি, সেগুলো ডান্সের মেমারি। অ্যান্ড তারপরে গান এখনো চলে, গানে আমার রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ভোকাল সবেরই 5th ইয়ার কন্টিনিউ করছি আমি, আর ড্রয়িং এর তো 6th ইয়ার চলছে। তো সবেরই অ্যাচিভমেন্ট রয়েছে, ছোটখাটো স্কুলেও মানে ম্যামরা সবাই চেনেন, মানে এইসব নিয়ে অনেকটাই চর্চা ছিল স্কুলে। অ্যান্ড বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্ট কম্পিটিশন হলেই ম্যামরা স্কুলে খুঁজতেন আমাকে, যে সৃজিতাকে ডাকো, সৃজিতাকে বলা হয়। লাস্ট টাইম যে কোনো ধরনের প্রোগ্রাম, ডান্স, সিঙ্গিং, ম্যামরা আমাকে খুঁজতেন। তো এইসব অ্যাচিভমেন্টগুলো রয়েছে। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো যে তুমি সাপোজ ধরো পড়াশোনার সাথেও যে এত কিছু করছো, তো সেটাই খুব ইম্পর্টেন্ট। তো এখানে সাপোজ ধরো তুমি পড়াশোনার সঙ্গে এত কিছু করছো যখন, আর তুমি 2-3 বার অলরেডি টাইম ম্যানেজমেন্টের কথাটা নিজেও তুলে ফেলেছো, তো বাকি যারা সাপোজ ধরো পড়ছে, তো অনেকেরই টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম হয়। আমি এটা বলছি না যে যারা শুধুমাত্র জেনপাসের জন্য প্রিপেয়ার করছে, তুমি দেখবে তোমার আশেপাশে যারা বন্ধু বান্ধবীরা রয়েছে তাদেরও অনেকেরই টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়। তো তুমি যদি টাইম ম্যানেজমেন্ট তুমি কিভাবে করছো সেটা একটু শেয়ার করো, অনেকে ইনসাইটস পেতে পারে, তাহলে তারাও সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করতে পারে। তো টাইম ম্যানেজমেন্ট বলতে ফার্স্ট তো কলেজ আওয়ার্সটাকে ওইভাবে মেনটেন করতেই হয়। তারপর আমি মেন প্রায়োরিটি দিই আমার কোনটা সবার আগে দরকার, মানে হতে পারে আমার কলেজে কোনো প্রেজেন্টেশন রয়েছে, তার কোনো মডেল বানানো রয়েছে, বা সেরকম ধরনের লেখা অ্যাসাইনমেন্ট কিছু রয়েছে। তো আমি সেগুলো কি করি, মাঝে মাঝে কলেজে কিছু ফাঁকা টাইম তো থাকেই, কলেজে লাঞ্চে থাকে, লাঞ্চের পরে কিছুটা টাইম থাকে, সেই সব টাইমিংয়ে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করি। তো সেগুলো কমপ্লিট হয়ে গেল, দেন ক্লাসের কিছু ইম্পর্টেন্ট পড়া থাকে যেগুলো রিভাইজ করার দরকার হয়, সেগুলো করি। তারপর এর মাঝখানে যে টাইমটা বোরিং লাগে খুব, যে না আর পড়তে ভালো লাগছে না, সেই টাইমে এই হবিস গুলো নিয়ে বসে পড়ি। আচ্ছা, মানে তুমি একদমই টাইম ওয়েস্ট করো না। তো সাপোজ তোমার যেটা বলতে চাইলে সেটা বেসিক্যালি ব্যাপারটা কিছুটা এরকম যে তুমি ম্যাক্সিমাম প্রায়োরিটির জিনিসটা সেটা সবার আগে কমপ্লিট করার চেষ্টা করো। হ্যাঁ, তারপর তোমার যে ফাঁকা টাইমগুলো থাকছে সেখানে তুমি সাপোজ ধরো মোটামুটি জিনিসগুলোকে ইনসার্ট করতে থাকো, ইউ ট্রাই টু ইউটিলাইজ ইউর টাইম, রাইট? একদম। আচ্ছা, ঠিক আছে, তো খুবই ভালো এটা। এবার দেখো সাপোজ সৃজিতা, তুমি তো খুবই ভালো একটা র্যাঙ্ক করেছিলে জেনপাস ইউজিতে। এবার এই বছরও অনেকজন পরীক্ষা দিচ্ছে 2024 সালে, বা সাপোজ তো এই যে তোমার ভিডিওটা সেটা 2025-এ অনেকে দেখবে, 2026-এ অনেকে দেখবে। তুমি সাপোজ তো যারা এখন এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করছে তাদেরকে কিছু টিপস দিতে চাও যে কিভাবে ওরা প্রিপেয়ার করতে পারে? ধরে নাও যে কিছু স্টুডেন্ট আছে যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে, তারপরে ধরে নাও 2-3 মাস সময় রয়েছে, তাদের জন্য কিছু একটা টিপস। যারা 12-এ উঠছে সদ্য তাদের জন্য কিছু একটা টিপস, অ্যান্ড যারা 10 দিয়ে সাপোজ ধরো 11-এ আসলো, তারা যদি এখন থেকে স্টার্ট করতে চায় তাদের জন্য কিছু একটা টিপস। আমি তোমাকে অনেক বড় একটা কোয়েশ্চেন দিয়ে দিলাম, এবার আস্তে ওকে, ফার্স্ট অফ অল আমি যেটা করেছিলাম সেটাই বলতে চাইবো, যে আমার স্ট্রং পয়েন্ট কোনটা আর উইক পয়েন্ট কোনটা এটা দেখা। তো আমি ফার্স্ট অফ অল বলবো যে যেহেতু আমি একদম কম টাইমের মধ্যে প্রিপারেশন নিয়েছিলাম, ওই 2 মাস টাইমটার মধ্যে, তো তার জন্য আমি ওইভাবে পরপর প্রত্যেকটা টপিক ধরে যে রিভাইজ করা এইটা করতে পারিনি, এইটা করার টাইম আমার হাতে ছিল না। যেটা আমি প্রথমেই বললাম যে লজিক্যাল রিজনিংটা নিয়ে খুব ভয় ছিল, তবে আমি এটা বুঝতে পেরেছিলাম যে লজিক্যাল রিজনিং আর ইংলিশটা এই দুটো যদি আমি খুব ভালো করতে পারি, বায়োলজিটা ওইদিকে যদি হয়ে যায়, দেন ওখানে আমার একটা সিকিউরিং মার্কস চলে আসছে। তো এটা আমি আগে ফার্স্টে ক্যালকুলেট, সবার প্রথমে আমি প্রথম দিন আমি এটাই ক্যালকুলেট করেছিলাম বসে, যে কিভাবে ওই মার্কসটা আমি তুলতে পারছি, দেন ওই জায়গাটা আগে স্ট্রং করেছিলাম। বা তারপরে যে জায়গাটা মনে হচ্ছে যে আমার এই টাইমটা রয়েছে, সেখানে পুরোনো টপিকগুলো আমি রিভাইজ করেছি, সে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি। হ্যাঁ, বায়োলজিটাও টাইম দিয়েছিলাম। আর এখানে সব থেকে মেনলি আমার যেটা মনে হয়, লজিক্যাল রিজনিং আর ইংলিশ এগুলো তো সেরকম ভাবে কোনো কমন কোশ্চেন বলে হয় না, শুধু প্যাটার্ন কমন থাকে। তো সেক্ষেত্রে প্রত্যেক দিন অন্তত পক্ষে 20টা করে সলভ করাটা ম্যান্ডেটরি বলে আমার মনে হয়। ওকে, আচ্ছা, তুমি যে সলভ করার ব্যাপারটা বলছো, তো তোমার সাপোজ তো ক্যাম্পাস ইউজি পরীক্ষায় সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে টাইম, রাইট? যে তোমাকে 100টা কোশ্চেন সলভ করতে হবে 90 মিনিটসের মধ্যে, তার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি তো অনেক টাইম নিয়ে নেবে। তো এবার সাপোজ ধরো আমাদের যে ইংলিশ আর বায়োলজি এই দুটো টাইম সেভিং সাবজেক্ট, যে এখানে চাইলে টাইম সেভ করা যাবে।
তো সাপোজ ধরো তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করতে তখন কি তুমি সেটা টাইম বাউন্ডেড প্র্যাকটিস করতে নাকি নর্মাল প্র্যাকটিস করতে? টাইম বাউন্ডেড। ফার্স্টের দিকে তো হয়নি, ফার্স্টের দিকে যখন আটকে যেত জিনিসগুলো সেগুলো তো টাইম মানে আমি মাঝখানে ছেড়ে দিতাম না যে টাইম হয়ে গেছে তাই আমি উঠে পড়লাম, এরকমটা করতাম না। টাইমটা দেখতাম, হ্যাঁ পেরিয়ে গেল টাইমটা, বাট তারপরে আমার কতক্ষণ লাগছে এটা ফার্স্টে ক্যালকুলেট করতাম। ধীরে ধীরে এই টাইমটা কমতে থাকে আর তারপরে ওই একদম টাইম ধরে নামানোর চেষ্টা করতাম। আচ্ছা, মানে সাপোজ ধরো লাস্টে যখন পরীক্ষার আগের সময়টা চলে এসেছিল তখন সাপোজ ধরো তুমি যেই টাইমটা সেট করতে, আমি এক্সাম্পল ধরলাম যে তুমি লজিক্যাল রিজনিং এর জন্য 15 বা 20 মিনিটস হয়তো সেট করছো, সেই টাইমের মধ্যেই কমপ্লিট হয়ে যেত, তাই তো? হয়ে যেত। আচ্ছা, আরেকটা জিনিস বলো, সাপোজ ধরো যে তুমি ইংলিশে কেমন স্কোর করেছিলে, তোমার কি মনে হয়? আর ইংলিশটা করতে তোমার টাইম কতক্ষণ লেগেছিল? ইংলিশটা করতে আমার মনে হয় 20 মিনিটস লেগেছিল। আর ওই আমার মনে আছে একটা কোশ্চেন কোন একটা ছিল, সেই কোশ্চেনটা নিয়ে অনেকক্ষণ ধরে ভাবতে হচ্ছিল, যে খুব কনফিউশন ছিল একটা, সেইটা আমি বাদ রেখে বাদ বাকি 19টা কোশ্চেনের রেসপেক্টে আমি ওই 20 to 25 মিনিট টাইম লেগেছিল ইংলিশের ক্ষেত্রে। আচ্ছা, মানে সাপোজ ধরো তুমি একটা কোশ্চেনে একটু টাইম বেশি দিয়ে ফেলেছিলে, তাই তো? তাহলে যেহেতু আমাদের পরীক্ষায় টাইম কম থাকে, তাহলে কি আমরা স্টুডেন্টকে এটা গাইড করতে পারি যে সাপোজ ধরো যখন কোনো একটা কোয়েশ্চেন আমাদের হচ্ছে না বা সেটাতে আমি আটকে যাচ্ছি, তখন সেই মুহূর্তে যেন সেটাকে স্কিপ করাই বেশি ভালো হবে? হ্যাঁ, একদম একদম। যে তাহলে আমাদের সাপোজ ধরো ওই 5 মিনিট টাইমে হয়তো তোমার একটা অন্য কোনো সাবজেক্টের কোনো কোয়েশ্চেন সলভ হয়ে যেত, তাই না? হ্যাঁ, একদম, এটা হয়ে যেত। এটা কি হয়, আমরা তো খুব ভাবতে থাকি, এবার যদি না মেলে না, যদি লজিক্যাল রিজনিং এর কথা ধরি, যদি আনসারটা আমি লাস্ট অব্দি না মেলাতে পারি, ওটা একটা ফ্রাস্ট্রেশন চলে এলো, এটা সাইকোলজিক্যালি আমাদের একটা ডিমোটিভেট করে, ওটা একটা বাজে নেগেটিভ এফেক্ট পড়ে পরীক্ষাটার উপরে। তো সেই ধরনের মধ্যে যদি না মিলতে থাকে, অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করছি, 1 মিনিট হয়ে গেল, 2 মিনিট হয়ে গেল, মিলছে না, তো ওটা সাইডে রেখে আমার মনে হয় বাদ বাকিগুলো ট্রাই করা উচিত। আর এটা তুমি একদম ঠিক বললে যে সাপোজ ধরো এখন তুমি সাইকোলজি বাগেরা এই সমস্ত কিছু পড়ে নিয়েছো অলরেডি ফার্স্ট সেমিস্টারে, তো সেই জন্য তুমি একটু সাইকোলজিক্যাল ব্যাপারটা বলছো। তো এবার সেটাই ঠিক যে যখন আমি পারছি না তখন একটা নিজের মধ্যে ইগো কাজ করে যে এত পড়ে এসেছি, এই কোয়েশ্চেনটা পারবো না। কিন্তু এই যে এই নিজের যে ইগোটা কাজ করে, নিজের ইগোটাকে অ্যাসাইড করে নিয়ে আমার যে পরীক্ষাটা মেইন টার্গেট করা উচিত, তো এটা করার জন্য আমরা কি বলতে পারি যে সাপোজ ধরো আমাদের তার জন্য প্রচুর মক টেস্ট দেওয়া উচিত, যে মক টেস্টের সময় আমরা এই বিষয়ে। হ্যাঁ, একদম একদম। তাহলে তুমি পরীক্ষার আগে কি মক টেস্ট প্র্যাকটিস করতে? আমি ওই লাইভ ক্লাস করতাম আপনাদের। আচ্ছা, ওটাই তুমি একটা টেস্ট হিসেবে করতে, তাই তো? ওকে, একদম। আচ্ছা, তার মানে তুমি সেই হিসেবে পার্টিকুলারলি খুব একটা মক টেস্ট করোনি, কিন্তু মক টেস্ট করা অলওয়েজ সাজেস্টেড, তাই তো? হ্যাঁ, উচিত তো অবশ্যই উচিত। আর পিওয়াইকিউ গুলো সলভ করতাম টাইম ধরে, ওইভাবে বলতে গেলে পিওয়াইকিউ টাইম ধরে সলভ করতে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, খুব ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের এই সেশন থেকে আমি অনেক ইনসাইটস পেলাম, অ্যান্ড আই হোপ যে যারা তোমার এই বিষয়গুলো শুনলো, যারা ভিডিওটা দেখলো, তারাও অনেকটা কিছু জানতে পারবে। অ্যান্ড সাপোজ ধরো এই যে তুমি বিভিন্ন জিনিসগুলো বললে, সেগুলো আশা করবো যে তোমার যে জুনিয়ররা রয়েছে, যারা ফিউচারে সাপোজ ধরো জেনপাস ইউজি এক্সাম দেবে বা যারা বিএসসি নার্সিং পড়তে হবে, তাদের জন্য একটা অনেক ইনসাইটফুল জিনিসপত্র হবে। তো আজকের এই সেশনে আসার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। আমি আশা করবো যে এই পুরো বিষয়টা অনেকের জন্য অনেক কাজে লাগবে, অ্যান্ড ইন ফিউচার আমরা আশা করবো যে আমরা নেক্সট আরও অন্য কোনো সেশনের উপর, বা তুমি আরেকটু সাপোজ ধরো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আসো, সেগুলো বিষয়ের উপরও কিছু ইনসাইটস অবশ্যই শেয়ার করবো। আচ্ছা, তাহলে আজকের এই ভিডিওতে আমরা সৃজিতার সঙ্গে বিভিন্ন বিষয়ে ডিসকাস করলাম, এবং এই যে এই ভিডিওটি, আশা করছি এখান থেকে তোমরা অনেক নতুন বিষয় জানতে পারলে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং তোমাদের আর কোন কোন বিষয়ে কোয়েরি রয়েছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তাহলে আমরা সৃজিতার সঙ্গে সেই বিষয়ে আরও একটি পডকাস্ট তৈরি করার চেষ্টা করব। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং আজকের এই ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে সেটাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।